হঠাৎ জেফ্রি অ্যাপস্টিন ফাইল নিয়ে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতির মাঠ। বিশ্ব নেতাদের জড়িয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন নথি ঘিরে ভারত জুড়ে সমালোচনার ঝড়। মধ্যপ্রাচ্যে ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা শুরু। পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিলে রাজি হবে ইরান, প্রত্যাশা ট্রাম্পের। ভেনেজুয়েলার তেল শিল্পে মার্কিন প্রেসিডেন্টের আধিপত্য বিস্তার। তেল কিনতে এবার সরাসরি চীনের প্রতি আহ্বান। বেইজিংকে কোনো বাধা দেওয়া হবে না বলে আশ্বাস। 2 ঘন্টার ব্যবধানে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের 2 মেরু। হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ত্রিশ লাখের বেশি পৃষ্ঠা, 2000-এর বেশি ভিডিও ও প্রায় 2 লাখ ছবির বিশাল নথি, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সৃষ্টি করেছে আলোড়ন। আর এই নথিগুলোকেই বলা হচ্ছে অ্যাপস্টেইন ফাইল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিস জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত এসব গোপন তথ্য প্রকাশে আনার পর বিশ্বজুড়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। চলছে চুলচেরা বিশ্লেষণ। কে এই জেফ্রি অ্যাপস্টেইন, আর কিভাবে পুরো বিশ্বকে নাড়িয়ে দিল এই একটি ফাইল? এসব নথিতে আসলে কি আছে, আর কেন এগুলো প্রকাশের পর এত প্রশ্ন ও বিতর্কের তৈরি হয়েছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্বজুড়ে। জেফ্রি অ্যাপস্টেইনের জন্ম 1953 সালের নিউ ইয়র্কে। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবে বিপুল অর্থ ও প্রভাব অর্জন করেন। 1990 ও 2000-এর দশকে তিনি প্রভাবশালী রাজনীতিক, ধনকুবের ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক যোগাযোগ গড়ে তোলেন। 2005 সালে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। 2019 সালে মানব পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার কিছুদিন পর কারাগারেই তার মৃত্যু হয়। আর অ্যাপস্টেইন ফাইল হলো মূলত তার বিরুদ্ধে চলা তদন্ত, মামলা, ইমেল যোগাযোগ, সাক্ষ্য, খসড়া অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগের নথির সমষ্টি। সবচেয়ে আলোচিত অংশ হল 2007 সালের দিকে প্রস্তুত করা প্রায় 60 দফা একটি খসড়া অভিযোগপত্র, যা কখনো আদালতে দাখিল করা হয়নি। সে সময় একটি বিতর্কিত নন প্রসিকিউশন এগ্রিমেন্ট এর মাধ্যমে অ্যাপস্টেইন বড় শাস্তি এড়িয়ে যান। এই নথি ঘিরে তোলপাড়ের কারণ হলো এতে বিশ্বের বহু পরিচিত নামের উল্লেখ পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু সহ বিভিন্ন ব্যক্তির নাম, ইমেল ও সামাজিক যোগাযোগের সূত্রে এসেছে। এই নথির ঢেউয়ে আছড়ে পড়েছে দক্ষিণ এশিয়াও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি ইমেলের ভাষ্য এবং নিউ ইয়র্কের রাজনীতিক জোরহান মামদানির পরিবার সম্পর্কিত সামাজিক অনুষ্ঠানের উল্লেখ সামাজিক মাধ্যমগুলোতে জন্ম নিয়েছে আলোচনা সমালোচনার। এমনকি এই নথিতে উঠে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। নথি প্রকাশের পর ইউরোপের রাজনীতিতেও এর প্রভাব দেখা গেছে। স্লোভাকিয়ার একজন শীর্ষ রাজনীতিকের নাম উঠে আসার পর তিনি পদত্যাগে বাধ্য হন। মানবাধিকার সংস্থাগুলো পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। অ্যাপস্টেইন ফাইল কেবল একটি কেলেঙ্কারি নয়, 30 লাখ পৃষ্ঠার এই নথির প্রতি পাতা যেন এক একটি গোপন অধ্যায়ের চিত্র, যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা, অর্থ ও বিকৃত রুচির এক অশুভ আঁতাত। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্রে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ, যা এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় 30 লাখ পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
জেরুজালেম পোস্টে এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ইমেলগুলোতে দেখা যায় 2017 সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ স্পেন দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদীকে দখল করা ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি, তার পরামর্শ মেনেই মোদী সে সময় ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচে গিয়ে উল্লাস প্রকাশ করেন। এপস্টেইনের ইমেলে মোদীকে নিয়ে এমন মন্তব্যের নথি প্রকাশে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে ভারত সরকার এই দাবি সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই তথ্যগুলোকে পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। যুদ্ধের দামামা, নৌবহরে গর্জন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির ভেতর দিয়েই ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনার পথে হাঁটছে। একদিকে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক দরজা খোলা রাখার চেষ্টা। এই বিপরীত স্রোতের মধ্যেই দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার চূড়ার দিকে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। তিনি আশা করছেন, আলোচনার মাধ্যমেই তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগে রাজি হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান সংঘাতের চেয়ে চুক্তিতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খোলা থাকবে। এদিকে তেহরানও আলোচনার বিষয়টি স্বীকার করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুদ্ধে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার বিপরীতে আলোচনার একটি কাঠামো গড়ে তোলার কাজ এগোচ্ছে। যদিও সম্ভাব্য আলোচনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তেহরান বলছে, তারা ন্যায্য আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো চুক্তি মেনে নেবে না যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। এই প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না, বরং প্রয়োজনে স্বল্পমেয়াদী ও দ্রুত হামলার পরিকল্পনা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন অবস্থানে সামরিক বাহিনী মোতায়েন করেছে যেখান থেকে ইরানে হামলা করা সম্ভব। অপরদিকে এমন প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানি জনগণ হুমকিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দিতে প্রস্তুত তেহরান। এদিকে সামরিক প্রস্তুতি ও আলোচনার সমান্তরাল অগ্রগতিকে বিশ্লেষকরা দেখছেন চাপের কূটনীতি হিসেবে। তাদের মতে এই কৌশল শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে বড় কোনো সিদ্ধান্তে বাধ্য করতে পারে, আবার সামান্য ভুল হিসাব পুরো পরিস্থিতিকে দ্রুত সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহরণের পর থেকে ভেনেজুয়েলা পার করছে এক অনিশ্চিত অধ্যায়ের মধ্য দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযান এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বে হঠাৎ পরিবর্তনের পর সেখানে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে, তবে রাজনৈতিক পরিস্থিতি এখনও রয়েছে পুরোপুরি অস্থিতিশীল। রাজনৈতিক এই অস্থিরতার মধ্যেই দেশটির অর্থনীতি পুরোদমে টালমাটাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের দুর্নীতি, মাদুরোর শাসনকালে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তেলের উৎপাদন কমে যাওয়ায় রাজস্ব সংকুচিত হয়ে যায়। মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি, খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলে। এই প্রেক্ষাপটে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই অর্থনীতি পুনর্গঠনের পথে হাঁটতে চাচ্ছে। দেশটির অর্থনীতির মূল ভরসা তেল শিল্প। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুদ রয়েছে এখানে। তবে বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির অভাবে উৎপাদন অনেক কমে গিয়েছে। দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকার সম্প্রতি আইন পরিবর্তন করেছে, যাতে বিদেশি ও বেসরকারি বিনিয়োগ তেল খাতে প্রবেশ করতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার তেলের সম্ভাবনা নতুন করে জাগতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে চীনের বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। মাদুরোর শাসনকালে চীন ভেনেজুয়েলার তেলের বড় ক্রেতা ছিল।
গত ৩ জানুয়ারি মাদুরোবন্দির ঘটনার পর থেকে বেইজিং ও কারাকাসের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে দেশটির নতুন পরিস্থিতিতে চীনা কোম্পানিগুলো যদি বড় কোনো বিনিয়োগে আসে, তার মধ্য দিয়ে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিকোলাস মাদুরোর পতনের পর দক্ষিণ আমেরিকার এই দেশটি বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলতে চীনের বিনিয়োগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি চীনের এই বিনিয়োগকে স্বাগত জানান এবং তাতে কোনো প্রকার বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দেন। ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারতের সঙ্গেও একটি জ্বালানি সহযোগিতা চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তির ফলে ভারত এখন ইরান থেকে তেল কেনার বদলে ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করবে। বিশ্লেষকদের মতে চীনের বিনিয়োগ বাস্তবায়িত হলে ভেনেজুয়েলার তেল শিল্প আবারও নতুন করে গতি ফিরে পাবে। একই সঙ্গে দেশে অর্থনীতি স্থিতিশীল হওয়ার পথে ধাপে ধাপে এগোতে থাকবে। ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনরুত্থানের সম্ভাবনাকে আরও দৃঢ় করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। রাতের নিস্তব্ধতা ভাঙার আগেই কেঁপে উঠল ভারতের একাধিক অঞ্চল। মাত্র 2 ঘন্টার ব্যবধানে দেশের 2 প্রান্তে আঘাত হানে জোরালো ভূমিকম্প। এতে অস্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সোমবার ভোর 5:35 ভারতের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার পাত্তান এলাকায় 4.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে একই দিন রাত আনুমানিক 3:30টার দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 4.6 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এর অক্ষাংশ ছিল 9.03 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 92.78 ডিগ্রি পূর্ব। কম্পনের কেন্দ্র ছিল নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। ভারতের ভূমিকম্প মানচিত্র অনুযায়ী এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সিসমিক জোন 5 এর অন্তর্ভুক্ত। এটি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি। অগভীর ভূমিকম্প হওয়ায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।